শুধুমাত্র একটেল পোস্টপেইডে মাত্র ৬৮ পয়সা মিনিট, ২৪ ঘন্টা যে কোনো মোবাইলে একটেল। শুনছিলেন শিরোনাম, সংবাদে এছাড়াও থাকছে গাজীপুরে মুরগির বিষ্ঠা থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে মুন্নি সাহার একটি রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিকে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার খবর ছাপা হলে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় একথা জানান। রাজধানীর গুলশানে এক পারিবারিক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান। জিএম তসলিমের রিপোর্ট। ভারতের একটি জাতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য দেশি বিদেশি সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সক্রিয় রয়েছে। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানার ঘটনাকে চিহ্নিত করেছে প্রতিবেশী দেশের গোয়েন্দা সদস্যরা। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র সহ বেশ কিছু তথ্য দিয়েছেন। আর এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে নিজেদের প্রস্তুতির কথা জানান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যতই আজকে ষড়যন্ত্র হোক না কেন, ইনশাআল্লাহ বাংলার মানুষ সেটাকে প্রতিহত করবে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা ইতিমধ্যে সজাগ করে দিয়েছি। তারাও যেন সর্বক্ষেত্রেই, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যাতে তাকে আমরা কোনোভাবেই যাতে তার কোনো রকম ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সর্বত্র প্রতিনিয়ত আমরা তাদেরকে সজাগ রাখছি এবং তাদেরকে সর্বক্ষেত্রেই তাদের নজরদারি করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বড় কোনো হামলা হতে পারে এমন আশঙ্কা করছে না সরকার, তবে অপ্রীতিকর কোনো পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক প্রস্তুতি সরকারের আছে। এজন্য বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির দুরবস্থার জন্য সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দায়ী করেছেন দলের প্রবীণ নেতা এম সাইফুর রহমান। রাজনীতি থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, মান্নান ভূঁইয়া ও বর্তমান মহাসচিব খন্দকার দেলোয়ার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দলের জন্য কাজ না করে যারা নিজেদের কাজে ব্যস্ত তাদের বাদ দিয়ে দল পুনর্গঠন করলে বিএনপি আবারও শক্তিশালী ভূমিকায় যেতে পারবে বলেও বিশ্বাস করেন তিনি। শুক্রবারই খবর ছড়িয়ে পড়ে রাজনীতি ছাড়ছেন বিএনপির রাজনীতির অন্যতম স্থপতি সাইফুর রহমান। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটাতে ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে। আমার পক্ষে বর্তমানে এই অবস্থার মধ্যে অ্যাক্টিভ রাজনীতি করা, প্রত্যেকদিন চেয়ারপারসনের অফিসে গিয়া রাত 10টা 11টা 12টা পর্যন্ত বসে থাকা আমার পক্ষে সম্ভবপর না, বা ওই জেলায় গিয়া মিটিং টিটিং করা সম্ভবপর না। সুতরাং এখন আমি ওই অ্যাক্টিভ রাজনীতি থেকে অবসর করতে চাই। সাইফুর রহমান মনে করেন, প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় বিএনপি নানা প্রতিকূলতা মোকাবেলা করে এলেও এবার তা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এজন্য বহিষ্কৃত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দোষারোপ করলেও বর্তমান মহাসচিব খন্দকার দেলোয়ারের নেতৃত্বের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই মান্নান ভূঁইয়া ইজ রেসপন্সিবল ফর বিএনপি's debacle. মান্নান ভূঁইয়া একদিনও কোন ডিস্ট্রিক্টে সেক্রেটারি জেনারেল হিসাবে গিয়া উনি ভিজিট করেন নাই। মান্নান ভূঁইয়া, দেলোয়ার হোসেন, দে আর দি সেম কয়েনের এপিঠ-ওপিঠ, দুইজনই নেপ, দে আর ফ্রম সেম ওয়ান। এ সময়ে বিএনপির করণীয় সম্পর্কে তিনি বলেন, ঢাকা শহরের বিএনপি তাকে শক্ত করতে হবে। এখানে দুইজন আছে লিডার, একজন আরেকজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। ভালো লিডারশিপ আনতে কাকে পরিবর্তন করতে হবে, কাকে আনতে হবে, চেয়ারপারসন যেহেতু নিজেই এককভাবে উনি এটা করতে পারেনি, আর এছাড়া কেউ তো করতে পারে না। যারা সিনিয়র নেতারা আছে ওনার সঙ্গে, প্রধানদের সঙ্গে পরামর্শ করিয়া দলে এমন লোক বসাবেন যাতে করে দল চলতে পারে। এদিকে বিএনপির পক্ষ থেকে দলের সম্মেলন পর্যন্ত তাকে দলে থাকার আহ্বান জানানো হলেও শারীরিক কারণে তিনি সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। রুমানা রুমি, এটিএন বাংলা, ঢাকা।
প্রশাসনে কাজের গতি বাড়ানো এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণে প্রধানমন্ত্রীর অফিসের জনবল কাঠামো কমিয়ে এর আকার ছোট করার চিন্তাভাবনা করছে সরকার। বর্তমানে প্রধানমন্ত্রীর অফিস রাষ্ট্রপতি শাসিত সরকারের কাঠামোতে চলছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা বদলানো জরুরি। রিপোর্ট করছেন এস এম বাবু। প্রধানমন্ত্রীর অফিসের জনবল কাঠামো অনুসারে উপদেষ্টা সহ মোট কর্মকর্তা 93 জন। এদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একজন সচিব, আবাসন প্রকল্পে 5 জন, তথ্য ও গণযোগাযোগ বিভাগ বা প্রেস উইং এ 7 জন, 5 জন মহাপরিচালক এবং 16 জন পরিচালকের পদ রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার সময় এইচ.এম. এরশাদ রাষ্ট্রপতির অফিসে এই কাঠামো তৈরি করেছিলেন, কিন্তু 1991 সালে দেশে আবারও সংসদীয় সরকার পদ্ধতি চালু হলেও সরকার প্রধানের অফিসের জনবল কাঠামো বদল হয়নি। তবে এজন্য পরামর্শ এসেছে এবং এখনো তা অব্যাহত। 2001 সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্ডিচার রিভিউ কমিটি সুপারিশ করেছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয়ে তুলে দেওয়ার জন্য। তাদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে একজন, তাদের নেতা, কিন্তু তাদের নিয়ন্ত্রক না। খরচের প্রশ্ন আছে যে এত বড় একটা সচিবালয় থাকার ফলে সরকারের ব্যয় বাড়ে, কিন্তু আমি মনে করি যেটা একটা সুপার মন্ত্রণালয়ের মতো হয়ে দাঁড়িয়েছে এবং তার ফলে সিদ্ধান্ত গ্রহণের আরেকটি অতিরিক্ত পর্যায় যুক্ত হয়েছে, যার ফলে সরকারের সিদ্ধান্ত গ্রহণে গতি স্লোত হয়ে আসে এবং মন্ত্রণালয়গুলি সবসময় উদ্যোগ গ্রহণ করতে পারে না যে বিষয়গুলি প্রধানমন্ত্রী সচিবালয় কিভাবে নিবে। 3.5 মাস বয়সী বর্তমান সরকার এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত না নিলেও বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এখানে মন্ত্রণালয় আছে, সেখানে প্রাইম মিনিস্টার অফিস, আবার প্রতি মন্ত্রণালয়ের জন্য একজন ডিরেক্টর সেটা নিয়োগ করা, এটা রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় হয়। তো এটা পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসির জন্য আপনার সুটেবল সিস্টেম না। এটা এমপিরা আলোচনা করছে। গভর্নমেন্ট এখনো এই ব্যাপারে খুব বেশি ভাবে নাই, বাট এটা আসবে অবশ্যই, ক্যাবিনেটে মিনিস্টাররা নিয়ে আসবে। বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনো আইনি জটিলতা নেই উল্লেখ করে আইনমন্ত্রী জানান, এক্ষেত্রে শুধু দরকার কিছু সরকারি বিধি পরিবর্তন। পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। এই প্রত্যেকটা সরকারি রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রী বা প্রত্যেকটা মিনিস্ট্রি চলছে। 2 মন্ত্রীরই দাবি, সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়মিত অফিস করা এবং মন্ত্রিপরিষদের বৈঠকের কারণে প্রশাসনে কাজের গতি বেড়েছে। আর এ ধারা অব্যাহত রাখতে যে কোনো পরিবর্তনে সরকার যথেষ্ট আন্তরিক। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রণোদনা দিয়ে কর্মসংস্থানকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত আগামী বাজেটে। এই জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। আর অভ্যন্তরীণ শিল্পায়নের জন্য বাজেটের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদ, ব্যবসায়ী উভয়ই মনে করেন অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি খাতের যৌথ উদ্যোগকে বাজেটে অন্তর্ভুক্ত করতে পারলে দেশ অনেক লাভবান হবে। রাহুল রাহার রিপোর্ট। অনেকটা শেয়ার ব্যবসার মতো, শেয়ারের দাম পড়ে গেলে তাতে আরো কিছু বিনিয়োগ করতে পারলে লোকসান কাটিয়ে অনেক সময়ই যেমন লাভের মুখ দেখা যায়, তেমনি চলমান মন্দায় শিল্প উৎপাদনকে লাভজনক পর্যায়ে নিতে আগামী বাজেটে শেখাতেও কিছু নতুন সহায়তা দরকার বলে মনে করেন অর্থনীতিকরা। তবে শুধুমাত্র শিল্প উৎপাদন বাড়ানো নয়, এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এই বিনিয়োগের মূল কথা। স্পেন্ডিং আউট অফ রিসেশন, যে এই রিসেশন থেকে আমাদেরকে ব্যয় করে বের হয়ে যেতে হবে। মিনিং দ্যাট আমাদের যে ডিমান্ড আছে, অভ্যন্তরীণ ডিমান্ড, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে আমাদের যে ডিমান্ড, এগুলোর মধ্যে যদি আমরা ব্যয় করতে পারি, বিশেষত আমি তো বলবো যে এনার্জি, এটা হলো এখন মেজর একটা আমাদের একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে উদয় হয়েছে। অবভিয়াসলি আমাদের সেফটি নেটের জন্য তো আমাদের ইনভেস্টমেন্ট লাগবেই, সেটা তো আমাদের যারা নাকি দারিদ্র্যসীমার নিচে আছেন তাদের জন্য এটা থাকবে, কিন্তু উৎপাদনমুখী খাতে শ্রম নিয়োজন, এটাই কিন্তু আমাদের হতে হবে, হলো মূল আমাদের টার্গেট। এফবিসিসি সভাপতি মনে করেন বাজেটে স্থানীয় শিল্পকে শক্তিশালী করার উদ্যোগ থাকা উচিত। গত বাজেটে এবং এই বাজেটে আমরা কিন্তু বলেছি যে আমাদের যে প্রাইমারি ইনপুট এবং ইন্টারমিডিয়েট ইনপুট যেগুলো, সেগুলোর জন্য ট্যাক্স কমিয়ে দেন, লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করুন।
আমি মনে করি যে এই দিক থেকে সরকার এবার বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন। তবে ব্যবসায়ী অর্থনীতি সবাই একমত যে অর্থমন্ত্রী যেমনটা ভাবছেন সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বাজেটের তৃতীয় একটি অর্থায়নের পথ তৈরি করতে পারলে উন্নয়ন প্রক্রিয়া গতি পাবে। এটা বিভিন্ন খাতেই আজকাল হচ্ছে, অনেক সময় এটা উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে, অনেক সময় এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়, অনেক সময় এটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়। সো এটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটাতে, কারণ এটা ওই জায়গাতেই করতে হবে যেখানে সরকারের অর্থ হয়তো নিজের নাই, অথবা হয়তো যে প্রাইভেটের পার্টনারশিপের ফলে এটার দক্ষতাটা হয়তো বাড়বে। ইলেকট্রিসিটি